মন কেমনের বৃষ্টি লেখনীতে পুষ্পিতা প্রেমা পর্ব সংখ্যা 2। সূর্য ডুবতেই সন্ধ্যা তার ঝাঁপি নামিয়ে দিল। কালো কার এসে থামলো ঈশার সামনে। আদি ঈশার দিকে তাকালো, বলল, মিষ্টি আমরা ঘুরবো? ঈশা হাসলো, বলল, হ্যাঁ ঘুরবো ফিরবো, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন, আমি ওদিকে বসছি। আদি চট করে তার হাত ধরল, বলল, মিষ্টি তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? ঈশা চোখ বন্ধ করে হতাশ সুরে বলল, আমি আপনার পাশেই বসবো, আপনি এদিকে বসুন, আমি ওই দিকটাতে বসছি। আদি জেদ ধরল, আগে তুমি বসো, তারপরে আমি বসবো। ঈশা হাত নেড়ে বলল, আচ্ছা বাবা ঠিক আছে। ঈশা বসে পড়ল, আদি বসলো না। ঈশা বলল, কি হয়েছে ডক্টর? আদি মাথা নিচু করে রাগ করে বলল, তুমি আমাকে বাবা বলেছ। ঈশা হাসতে হাসতে গাড়ির সিটে হেলে পড়ল। আদিকে টেনে গাড়িতে বসিয়ে দিল, বলল, আপনি আমার বাবা না, বর, বুঝলেন ডক্টর? আদি ভাবনায় মশগুল হলো, কিছু একটা বুঝে হাসলো। ড্রাইভার হেসে গাড়ি স্টার্ট দিল। আজিজ চৌধুরীও তাদের পিছু নিল। গাড়ি জ্যামে আটকা পড়ল গাড়িটি। আদি গাড়ির কাঁচ ভেদ করে মুখ বের করে এদিক ওদিক তাকালো, বলল, মিষ্টি ওই দেখো কতগুলো গাড়ি। ঈশা হাসলো নীরবে। তাদের সামনে এসে দাঁড়ালো একটি গাড়ি। গাড়িতে অসুস্থ মেয়েটি মাথা রাখলো ছেলেটির কাঁধে। ছেলেটির চোখে মুখে এক রাস দুশ্চিন্তা। আদি ঈশা দুইজনেই দেখলো গাড়ির জ্যাম ছাড়লে গাড়ি আবারও চলতে শুরু করলো। আদি ঈশার মুখের দিকে তাকালো, এভাবে দেখে চোখ অন্যদিকে ফিরিয়ে নিল ঈশা। আদি রাগ করলো, অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, আমার কাঁধে কি ময়লা পড়েছে? ঈশা চট করে আদির মুখের দিকে তাকালো, কিছু না বুঝে বলল, ময়লা কেন পড়বে ডক্টর, ঠিকই তো আছে। আদি অভিমানী চোখে তাকায় ঈশার দিকে। ঈশা তারপরও কিছুই বুঝলো না। যখন আদি দূরে সরে বসলো তখন ঈশা হেসে উঠল। সে জোরে আওয়াজ করে হেসে দিল, নিজের হাসির জন্য নিজেই লজ্জা পেল। আদির পাশে গিয়ে আদির কাঁধে মাথা রাখলো, বলল, এই তাহলে রাগের কারণ? আদি মিষ্টি করে হাসলো, ওই ছেলেটার মতো করে মিষ্টিকেও জড়িয়ে ধরতে চাইলো। হাত আটকে গেল। ঈশা মুখ তুলে বলল, কি? আদি হেসে মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু না। ঈশা বাহুতে স্পর্শ পেয়ে কেঁপে কেঁপে ওঠে, লজ্জায় নাকের পাটা লাল হলো। আদির বাহু ছেড়ে এবার বুকে মাথা রাখলো। সময়টাকে এখানে স্থির করিয়ে দিতে মন চাইল তার। এত প্রশান্তির জায়গা বোধহয় আর কোথাও নেই। কিছুক্ষণ পর আদি নড়ে চড়ে উঠল, গলা খাঁকারি দিয়ে বলল, মিষ্টি আমার শ্বশুরে লাগছে। ঈশা সাথে সাথে দূরে সরে পড়ল, গাড়ির কাঁচ দিয়ে মুখ বের করে দিল। আনমনে নিজে নিজে হাসতে লাগলো, ভুলে গেল কিছুক্ষণের জন্য সে একজন রক্ষিতা। আদি সোজা হয়ে বসে বলল, মিষ্টি ভালো না, সুরসুরি দিয়েছ কেন? ড্রাইভারের পাশে খাঁচার ভেতর থাকা মিনি তা শুনল। তাকে ডেকে উঠল, মিষ্টি নটি গার্ল, নটি গার্ল। আইনের কথা অনুযায়ী আজিজ চৌধুরী আইনের চাচু নিউরোলজিস্ট মিস্টার ইমদাদের চেম্বারে নিয়ে গেল আদিকে। আদির চোখের আড়ালে থাকলেন পুরোটা সময় আজিজ চৌধুরী। ফোনে কথা বললেন ঈশার সাথে। চেম্বারে ঢুকে পড়ার সাথেই আদি রেগে গেল। ঈশার হাত ছুঁড়ে ফেলে বলল, মিষ্টি আমি এখানে থাকবো না, চলে যাব। ঈশা সান্ত্বনা দিয়ে বলল, আমিও চলে যাব, আপনি কিছুক্ষণ শান্ত হয়ে বসুন। আদি মাথা নিচু করে ঈশার শাড়ির আঁচল টেনে ধরল, বলল, না এখন যাব। ঈশার পাশে থাকা মিনি ডেকে উঠল, আদি ব্যাড বয়, ব্যাড বয়। আদি চেঁচিয়ে বলল, আমি ব্যাড বয় নই মিনি। ঈশা পরিস্থিতি সামলানোর জন্য বলল, ঠিক আছে আপনি আর কখনো কথা বলবেন না আমার সাথে, আমিও বলবো না। বেশ রাগ নিয়ে বসে পড়ল ঈশার চেয়ারে। ডক্টর ইমদাদ হাসলেন। আদি চুপচাপ কালো করে ঈশার দিকে তাকালো। ঈশার মুখের কাছাকাছি গিয়ে তাকালো তার দিকে। ঈশা মুখ অন্যদিকে ফিরিয়ে রাখলো। আদি চুপচাপ ধপ করে বসে পড়ল চেয়ারে। বলল, ঠিক আছে আমি কোথাও যাব না মিষ্টি। ঈশা আড়ালে হাসলো। ডক্টর ইমদাদও হাসলো। ঈশাকে বলল, আপনি পেশেন্টের ওয়াইফ হন? ঈশা মাথা নাড়িয়ে বলল, জি। ইমদাদ অবাক হয়ে বললেন, কিন্তু মিস্টার আজিজ তো অন্যরকম বলেছেন। ঈশা তাড়া দিয়ে বলল, আমরা কাজের কথায় আছি ডক্টর। ডক্টর ইমদাদও তাড়া দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি ওনার আগের রিপোর্টগুলো দেখেছি, ভয়ানক রকম অ্যাক্সিডেন্টে ওনার অতীতের সব স্মৃতি নষ্ট হয়ে গেছে, মানে ট্রান্সিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়াতে আক্রান্ত উনি। ট্রান্সিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়া বোঝাটা একটু কষ্টসাধ্য। এক্ষেত্রে রোগী কিছুক্ষণের জন্য খুব বিচলিত উত্তেজিত হয়ে যায়, সেই সময় তার আচরণে অনেক পরিবর্তন আসে।
এবং সে অস্বাভাবিক বিহেভিয়ার করতে থাকে। কয়েক ঘন্টা পর সে একদম আগের মতো স্বাভাবিক হয়ে যায় এবং এই অ্যাটাকের দরুন সে কি করেছে সব ভুলে যায়। তার মস্তিষ্কে এই সময়টুকুর কোনো স্মৃতি থাকে না। ঈশা মাথা নেড়ে বলল, হ্যাঁ ঠিকই বলেছেন, উনি মাঝে মাঝে এমনটাই করেন। ডক্টর ইমদাদ আবারও বললেন, মিস্টার আদির হিপোক্যাম্পাসে প্রচন্ড রকমের আঘাত লেগেছে, যা রিকভার করতে খানিকটা সময় তো লাগবেই। হিপোক্যাম্পাস স্মৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিপোক্যাম্পাস যতদিন না ঠিকঠাক হচ্ছে ততদিন আদি নতুন স্মৃতি সংরক্ষণ করতে পারবে না। মানে এই যে এখনকার কোনো কিছু তার মনে থাকবে না, হিপোক্যাম্পাসে আঘাত লাগার কারণে যা ছিল তা মনে আসবে, কিন্তু তারপরে সবকিছু আর মনে থাকবে না। ঈশা অবাক হলো, এসব কি বলছেন ডক্টর? উনি আমাকে ভুলে যাবেন সুস্থ হলে? ডক্টর ইমদাদ অবাক হলেন, বললেন, উনি আপনাকে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে চিনত না? ঈশা টলমলে চোখ নিয়ে বলল, না। ডক্টর ইমদাদ চিন্তিত হয়ে তাকালেন, বললেন, মিস্টার আজিজের কথার মিল পাচ্ছি। তার মানে আপনাকে আদিকে সুস্থ করে তোলার জন্য কেনা হয়েছে কথাটা বিষাক্ত তীর হয়ে বিঁধল ঈশার কানে। সে সাথে সাথে চোখের জল ছেড়ে দিল। ডক্টর ইমদাদের মায়া হলো। কতটুকুই বা বয়স হবে মেয়েটার? তারও তো এইটুকু বয়সের একটা মেয়ে আছে যে কিনা বাবাকে আইসক্রিম আনার জন্য আবদার করে। ঈশার কান্না দেখে আদি ভড়কে গেল, টেবিলের সব ফাইল ছুঁড়ে মারল, টেবিল ক্লকও ছুঁড়ে দিল। ডক্টর ইমদাদ কোনো উপায় দেখলেন না। ঈশা হকচকিয়ে গেল, আদিকে আষ্টে পিষ্টে ধরে ফেলল। আদি ঘেমে একাকার, চোখ দিয়ে আগুন ঝরছে। তার মতে ডক্টর ইমদাদ ঈশাকে বকা দিয়েছে। কেন বকা দেবে? মিনি ভয়ে চুপসে গেল। আস্তে করে বলল, আদি কাম ডাউন, কাম ডাউন। ঈশা আদিকে শান্ত হতে বলল, আপনি এরকম করলে আমি আরো কাঁদবো। আদি চুপ হয়ে গেল, বলল, আমি চলে যাব। ডক্টর ইমদাদ হাঁপ ছেড়ে বাঁচল, বলল, ওনাকে কন্ট্রোল করার জন্য কি ইউজ করেন? ঈশা ব্যাগ থেকে লাইটটি অন করলো, ডক্টরকে দেখিয়ে বলল, এটি। ডক্টর ইমদাদ অবাক হয়ে বললেন, এই লাইটটি চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। কে ইউজ করতে বলেছে এটি? ঈশা বলল, আমি তো জানি না, আমাকে দিল, আমি একবার ইউজ করেছি মাত্র। ডক্টর ইমদাদ বারণ করলেন, বললেন, এটি যাতে দ্বিতীয়বার ইউজ না করা হয়। ঈশা মাথা নাড়ালো। ডক্টর ইমদাদ একটি ডায়াগনস্টিক চেক আপ করালেন, বললেন, এমআরআই চেক আপ করিয়ে আমাকে রিপোর্ট দেখাবেন। পুষ্টিকর খাবার খাওয়াবেন, উত্তেজিত করবেন না, সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন। রিপোর্ট দেখে বাকি সিদ্ধান্তটা আমি মিস্টার আজিজকে জানিয়ে দেব। ঈশা চুপচাপ মাথা নাড়ালো। আদি চট করে উঠে পড়ল, বেরিয়ে পড়ল চেম্বার থেকে। বেশ নির্জন একটি জায়গায় এসে আদি বলল, মিষ্টি, বাসায় যাব। ঈশা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আদির দিকে। আদিও চেয়ে রইল, বলল, কি? ঈশা চোখ মুছে নিল। বেশ খানিকক্ষণ পর রয়ে শুয়ে বলল, আপনি আমায় ভুলে যাবেন ডক্টর? তার কণ্ঠে স্পষ্ট কান্না। আদি বোধ হয় টের পেল। সে বুঝে পেল না মিষ্টি হ্যাঁ বললে খুশি হবে নাকি না বললে। খাঁচার ভিতর মিনি ডানা ঝাপটালো, ডেকে বলল, আদি, মিষ্টি। ঈশা আদির মুখের দিকে আবারও তাকালো, বলল, বলবেন না ডক্টর, ভুলে যাবেন আমায়? আদি এখনো বুঝলো না কি বলবে। আচমকা মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, মিষ্টি, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না? যদি যাও আমিও চলে যাব। ঈশা অবাক হলো, সে কথা বলতে ভুলে গেল। তার চোখের তপ্ত জল গড়িয়ে পড়ল আদির পিঠে, পাঞ্জাবি ভিজে গেল। কয়েক ফোঁটা পড়লো নাকি কে জানে। ঈশা হিঁচকে উঠল, বলল, আপনি আমায় ভুলে যাবেন না ডক্টর? যদি যান তাহলে আমিও আপনাকে ভুলে যাব। আদি মুখ তুলে তাকালো ঈশার দিকে, এক রাশ অভিমান নিয়ে বলল, না, এভাবে নয় মিষ্টি। বলবে আদি যদি ভুলে যায় মিষ্টি, কখনো ভুলবে না। বলো বলো। ঈশা অবাক হয়ে তাকালো আদির দিকে, সাথে সাথে আবারও তার চোখের জল দৃশ্যমান হয়ে গড়িয়ে পড়ল গাল বেয়ে। বলল, এ কেমন জেদ ডক্টর? আপনি কেমন শর্ত দিয়ে দিচ্ছেন? মিনি ডানা ঝাপটালো, বলতে লাগলো, ভুলবে না, আদিকে ভুলবে না, মিষ্টি ভুলবে না। ঈশার কান্নার আওয়াজ এবার দ্বিগুণ হলো। সে আশপাশ দেখলো না, শুধু কেঁদেই গেল। আদি চোখের জলগুলো মুছে দিল, বলল, মিষ্টি, আমার রাগ উঠছে কিন্তু। ঈশা কান্না চোখে দেখলো আদির চোখ লাল। সে কান্না থামালো। মিনি বলে উঠল, মিষ্টি, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। গানের সুরের মতো করে আবারও ডাকলো, আদি, মিষ্টি, মিষ্টি, আদি। লাল পাড়ের হলুদ শাড়ি, মাথার চুলগুলো হাত খোঁপা করা, এক কাছে চুল এসে পড়েছে মেয়েটির মুখের সামনে। রান্নায় ব্যস্ত সে।
যদিও ডক্টর, মেনু আর সগীর ছাড়া কেউ সে রান্না খায় না, বাইরে থেকে আসা খাবার খায়। মেয়েটি রান্নার কাজে সাহায্য করছে মিনু। বয়স 40-এর দিকে হবে। মেয়েটি ভালোবেসে ডাকে মিনু মা। মেয়েটি যখন রান্নায় ব্যস্ত তখন রান্নাঘরের দরজার সামনে এসে থেমে যায় ছেলেটি। মিনুকে দেখে থমকে যায় আর এগোতে চায় না। কিঞ্চিত রাগ ওঠে তার। হাতে তালুতে থাকা মিনি ডাক দেয়, মিষ্টি। আদি মিনি থেকে চোখ সরিয়ে তাকায় রান্নায় ব্যস্ত মিষ্টির দিকে। মিনু চমকে ফিরে তাকায়। মিষ্টি ফিরে তাকায় না। সে না ফিরেই বলে, মিনি, ডক্টরকে একা রেখে চলে এসেছো? মিনি ডাকে, আদি, আদি। মিষ্টি এবার ঘাড় ঘুরিয়ে ফিরে তাকায়। আদি আর মিনিকে দাঁড়িয়ে থাকতে দেখে হাসে। বলে, মিনুমা, তোমাদের সবাইকে দেখলে ডক্টর রেগে যায় কেন? মিনু ভয়ে ভয়ে জবাব দেয়, যাদের আগে চিনত তাদেরকে দেখলেই এমনটা করে, যাদের চিনত না তাদের আপন করে নেয়। ঈশা জোরালো শ্বাস নিল। মিনুর দিকে তাকিয়ে বলল, ডক্টর যখন ভালো হয়ে যাবে তখন সবাইকে চিনতে পারবে, তাই না? মিনু খুশিতে বলে, হ্যাঁ, কেন চিনবে না। ঈশা চোখ নিচে নামিয়ে কাজে ব্যস্ত হয়ে বলল, সবাইকে চিনবে, শুধু আমাকেই চিনবে না। আদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন দেখলো মিষ্টি তাকে আসতে বলছে না, তখন সে রেগে গেল। ধমক দিয়ে মিনিকে বলল, মিনি, যাও তুমি, আমার কাছে আসবে না। মিনি আদির রাগ বুঝে গেল। মিষ্টি বলে ডেকে উড়ে মিষ্টির কাছে চলে এলো। মিষ্টির কাঁধে এসে আদিকে বকা দিল, আদি ব্যাড বয়। আদি আরো রেগে গেল। মিষ্টি তার দিকে ফিরল কিন্তু কিছুই বলল না। মিষ্টি কয়েকদিন ধরে তার সাথে কম কথা বলছে, কম হাসছে, কিন্তু কেন? আদির পাগলাটে মাথায় কিছুই ঢোকে না। তার প্রচন্ড রাগ হয়। তার চোখের কোণায় রাগের আভাস দেখে মিনু ভড়কে যায়। চলে যাওয়ার জন্য তো আদির পাশ ঘেঁষে যেতে হবে, তাও সাহস হচ্ছে না তার। আদি রাগলে প্রচন্ড ভয়ঙ্কর দেখায়, কি না কি করে বসে। মিনু ভয়ার্ত গলায় বলে, ঈশা মা, দেখতো তোর ডক্টরকে কেমন ডেকে আছে মনে হয়। ঈশা খুন্তি হাতে নিয়ে ঘাড় ঘুরিয়ে আবারও আদির দিকে তাকায়। আদির চোখে চোখ পড়তে তাড়াতাড়ি সে চোখ ফিরিয়ে নেয়। আবার কড়াইয়ে খুন্তি চালাতে চালাতে বলে, তুমি কিছু না বলে চলে যাও, শান্ত হয়ে যাবে। মিনুও তাই করলো। যদিও ভয়ে তার গলা শুকিয়ে গেল, আদির কাছাকাছি যেতেই সে দৌড়ে পালালো। আদি চোখ মুখ কুচকে চেয়ে রইল মিনুর যাওয়ার দিকে। তারপর ধীরে ধীরে এসে দাঁড়ালো ঈশার পাশে। মিনি ডানা ঝাপটালো, মুখ ফিরিয়ে নিল আদির দিক থেকে। ডাকলো, মিষ্টি গুড গার্ল, আদি ব্যাড বয়। আদি মিনির ওপর রাগ করলো। সে মিনির সাথে কথা বলবে না বলে প্রতিজ্ঞা করলো। কিন্তু যার মনোযোগ পাওয়ার চেষ্টা করলো সে ফিরেও তাকালো না, পিছু গিয়েও দাঁড়িয়ে থাকলো। ঈশা ফিরতেই ধাক্কা লাগায় আগে নিজেকে সে সামলালো, কিন্তু চোখ তুলে তাকালো না। আদির চোখে মুখে অসহায়তা ফুটে উঠল। মিনি মিষ্টি দুজনেই কি তার সাথে রাগ করে আছে? সে কি করেছে? কণ্ঠে বেশ আকুতি জানিয়ে ডাকলো, মিষ্টি। ঈশা সাথে সাথে জবাব দিল, ঘরে যান, আমি আসছি। আদির মুখটা কালো হয়ে গেল। সে তার জায়গা থেকে সরল না, দাঁড়িয়েই রইল। খানিকক্ষণ পর অভিমানী কণ্ঠে বলল, মিষ্টি, আমার রাগ উঠছে। ঈশা চুপ থাকলো। কর্কশ কণ্ঠে বলল, তো আমি কি করব? দেখছেন না কাজ করছি, আমি কি বসে আছি? আদির এবার সত্যি সত্যি খারাপ লাগলো। তার মুখটা দ্বিগুণ কালো হয়ে গেল। আর দাঁড়ালো না, গটগট করে হেঁটে গেল। ঈশা একবার পিছু ফিরে দেখে নিজের কাজে আবারও মনোযোগ দিল। কিছুক্ষণ পর শোনা গেল জিনিস ভাঙচুরের আওয়াজ। ঈশা স্টোভ বন্ধ করে দৌড় দিল। আলিয়ার মুখোমুখি হলো। আলিয়া ধমক দিল, আদির কি হয়েছে? তুমি কোথায় ছিলে? ঈশা আমতা আমতা করে বলল, ম্যাডাম, আসলে আমি রান্নাঘরে। আলিয়া আরো জেদ ধরে বললেন, তোমাকে আদির দেখাশোনার জন্য আনা হয়েছে। আদি যদি বাইরের খাবার না খায় তাহলে তার ব্যবস্থা আমাদের করতে দাও। এমন তো না যে আদির তোমার হাতের রান্না ছাড়া অন্য কারো রান্না খাবে না। রান্না করতে গিয়ে তুমি আদির দেখাশোনা করছো না। মনে রেখো, এটা তোমার শ্বশুর বাড়ি নয়। ঈশা জবাব দিতে যাওয়ার আগেই আবারও জিনিস ভাঙচুরের আওয়াজ ভেসে এলো। ঈশা দৌড়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার চক্ষু চড়ক গাছ। পুরো রুমের বেহাল দশা। এই ছেলেটা আর কত জিনিস ভাঙবে? ঈশা দৌড়ে গিয়ে আদির হাত থেকে পানির জগটা কেড়ে নেয়। চিল্লিয়ে বলে, কি হয়েছে? আদির লাল ফোলা চোখ নিয়ে তাকায় ঈশার দিকে। চেয়ে থাকে শুধু, কিচ্ছু বলে না। চোখের চাহনিতে খেলে যাচ্ছে একরাশ অভিমান আর অভিযোগ। ঈশা দেখেও যেন দেখলো না। সে চাইছে না ডক্টরের জন্য আর মায়া বাড়াতে, চাইছে না ডক্টরের মায়ায় জড়িয়ে যেতে, চাইছে না আদি নামক ছেলেটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যেতে। তাই তো এত লুকোচুরি, এত অবহেলা। কিন্তু কাকে বুঝাবে সে? ডক্টর তো তার এত এত অবহেলা সহ্য করার ক্ষমতা রাখে না।
ডক্টর যে ধীরে আসক্ত হয়ে পড়ছে মিষ্টির প্রতি, এটা কাকে বোঝাবে সে? ঈশা ভাঙা কাঁচগুলো কুড়িয়ে নেয়, আদির দিকে তাকায় না। রুম থেকে বের হওয়ার আগেই তার শাড়ির আঁচলে টান পড়ে। সে সাথে সাথে পিছু ফিরে। আদি তার শাড়ি হাতে পেঁচিয়ে মাথা নিচু করে দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে রেখেছে। ঈশা শাড়ি ধরে টান দেয়, কিন্তু কোনো কিছুর নড়চড় হয় না। আদি বোধ হয় তার সর্বশক্তি দিয়ে শাড়িটা টেনে ধরেছে। ঈশাও বিরক্ত হলো। সামনে চলে আসা এক গাছি চুল হাতের বাহু দিয়ে পেছনে ঠেলে দিয়ে ডক্টরের সামনে এসে দাঁড়ালো। বলল, ছাড়ুন ডক্টর, এগুলো কি ধরনের বাচ্চামো? আদি নাক কেঁপে উঠল। ঈশা অবাক হলো, ডক্টর কি কাঁদবে? আদি চুপ থাকলো। ঈশার দিকে তাকিয়ে অনেকক্ষণ পর বলল, মিষ্টি, তোমার চুলগুলো বেঁধে দিই, তোমার আর রাগ উঠবে না। ঈশা অবাক হলো, এই ছেলেটা আসলে কি? সে না না করে উঠল, বলল, দরকার নেই, শাড়ি ছেড়ে দিন। আদি তাড়াহুড়ো করে শাড়ি ছেড়ে দিল। ঈশা পিছু গিয়ে তার চুলে আটকে থাকা ক্লিপটা হাতে নিয়ে নিল, চুলগুলো ছেড়ে দিল, বলল, মিষ্টি নড়বে না। ঈশা বিস্ময় চোখে নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকলো। আদি উলট পালট করে চুলগুলো মোচড়ালো, ক্লিপ দিয়ে আটকে দিল। ঈশাকে সামনে ফিরিয়ে চুলগুলো সরিয়ে কানের পেছনে গুঁজে দিতে দিতে বলল, মিষ্টি, তোমাকে সুন্দর লাগছে। কানের পেছনে আদির হাতের স্পর্শ পেয়ে শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল ঈশা। সরাসরি তাকালো ডক্টরের দিকে। আদি খুশি হলো। ঈশার চুলগুলো ভালো করে কানের পেছনে গুঁজে দিতে দিতে বলল, মিষ্টি, তুমি রাগ করে থেকো না, আর আমার রাগ হয়, কষ্ট হয়। তুমি আমাকে ভালোবাসো না মিষ্টি? ঈশা হঠাৎই চমকালো একটি শব্দে। সে শব্দটিতে আটকে গেল, আনমনে উচ্চারণ করলো, ভালোবাসা। আদি তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। মিষ্টি যাতে না সরে তাই চুলগুলো একবার সামনে আনলো, আরেকবার কানের কাছে গুঁজে দিতে লাগলো। আনন্দে সে হেসে উঠল, কিন্তু ঈশা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আদির দিকে। ডাকলো, ডক্টর। আদি জবাব দিল, হুম। ঈশা চোখের কোনায় খানিকটা জল নিয়ে বলল, আপনি আমায় ভালোবাসেন ডক্টর? আদি চুল নিয়ে খেলা করতে করতে জবাব দেয়, খুব। ঈশা নিঃশব্দে হেসে ওঠে। যে ভালোবাসার সংজ্ঞাটাও বুঝে না সে নাকি ঈশাকে ভালোবাসে। তারপরে ঈশার কেন জানি খুশি লাগলো। পরক্ষণে সে চুপ হয়ে গেল আদির প্রশ্নে, তুমি আমায় ভালোবাসো না মিষ্টি? ঈশা চোখ সরিয়ে নেয় তাড়াতাড়ি আদির চোখ থেকে। নির্বোধ চোখ দুটোতে ও কেন সে চোখ রাখতে পারে না? আদির প্রশ্নবোধক দৃষ্টি সম্পূর্ণরূপে উপেক্ষা করলো ঈশা। তাড়াতাড়ি বেরিয়ে পড়ল রুম থেকে। আদির খারাপ লাগলো, তার মানে মিষ্টি তাকে ভালোবাসে না, সেই জন্যই কথা বলে না। ঈশা নীরবে কাঁদল কিছুক্ষণ। ডক্টরের প্রশ্ন তার কানে বাজতে লাগলো। সে নিজেই নিজেকে প্রশ্ন করলো, আমি কি ভালোবাসি ডক্টরকে? যদি নাই ভালোবাসি তাহলে কিসের এত টান তার প্রতি? কিসের এত মায়া? কিসের এত মুগ্ধতা? কিসের এত চিন্তা? কেন এত হারানোর ভয়? ঈশা নিজেই নিজের উত্তর খুঁজে পায় না। ঈশার চিন্তায় বিভোর, আর অন্যদিকে ডক্টর অভিমানে টইটম্বুর। রাত 11:15। লাইট অফ করলে ঘুমাতে পারে না আদি। অন্যদিকে লাইট অন থাকলে ঈশার ঘুম আসে না। বিছানার ওপর এলোমেলো হয়ে ঘুমাচ্ছে আদি। ঈশা নিচে বিছানা করে শুয়েছে মাত্র। নিচে ঘুমাতে তার কয়েকদিন অসুবিধা হলেও এখন অভ্যাসে পরিণত হয়েছে। হঠাৎ তার কোনো কারণে একটা কাজের কথা মনে পড়ল। ধরফড়িয়ে সে বিছানা থেকে উঠে পড়ল। ধীর পায়ে হেঁটে সে লক করা ওয়ারড্রবের দিকে গেল। মিনুমা তাকে দিয়ে আলিয়া চৌধুরীর ঘর থেকে নিয়ে আসা চাবিটা দিয়ে লক খুলল। বহুদিন বন্ধ থাকায় ড্রয়ারটা খুলতে বেশ বেগ পেতে হলো তাকে। ড্রয়ার খুলতেই তার মুখে একটুখানি হাসির ঝলক দেখা দিল। হাত বাড়িয়ে নিল একটি অ্যালবামের দিকে। অ্যালবামের উপর লেখা আদি চৌধুরী। ঈশা কৌতূহলবশত অ্যালবাম হাতে নেয়। কয়েক পাতায় যে ছেলেটার ছবি দেখলো সে চিনল না। তাড়াহুড়ো করে আরো কয়েক পাতা উল্টাতেই আজিজ চৌধুরীর পাশে পাঞ্জাবি পরা ছেলে দুটোকে দেখতেই হুঁশ ফিরল ঈশার। তার মানে একটা ডক্টর আরেকটা ডক্টরের ভাই। ঈশা আবারও প্রথম পৃষ্ঠার ছবিগুলো দেখলো। চোখে সানগ্লাস দেওয়া বেশ অন্যরকম ভঙ্গি নিয়ে সমুদ্র সৈকতে বাইকে জিপে বসা ছেলেটি ডক্টর। ছবির ডক্টর আর এই ডক্টরের মাঝে আকাশ পাতাল তফাৎ। ঈশা ছবিগুলো দেখে ঘুমিয়ে থাকা ছেলেটির মুখের দিকে তাকালো একবার। বহু কষ্টে একটু হাসলো। অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে তার চোখ আটকে গেল আরো একটি ছবিতে। সে চেয়ে রইল অশ্রুসিক্ত নয়নে সেই ছবিটার দিকে। সে টেরও পেল না কখন তার চোখ থেকে টুপ করে জল পড়ে গেল অ্যালবামের পাতায়। ছবিটাতে মেয়েটি মাথা রেখেছে ছেলেটির কাঁধে। ছেলেটি হাসি মুখে কোথাও যেন ঢিল মারতে ব্যস্ত। ঈশা চট করে চোখ মুছে নিল। হাসি মুখের ছেলেটির ছবির দিকে তাকিয়ে জবাব দিল, এ তো আমার ডক্টর নয়। মেয়েটা তাহলে আইমি।
আর উনি আইমির আদি, আর আমার ডক্টর নয়। ফুপিয়ে কেঁদে উঠল ঈশা। অ্যালবামটি তার জায়গায় রেখে আওয়াজ করে ড্রয়ারটি বন্ধ করল সে। কাগজ কলম নিল ওয়ারড্রবের ওপর রাখা কলমদানি থেকে। কাগজটি 4 টুকরো করলো, 3 টুকরো ফেলে দিল। অন্য 1 টুকরোতে লিখে ফেললো কাঁচা হাতের কিছু অভিমান্য শব্দমালা। কি লিখলো সে নিজেই জানে না। লিখে কাগজের টুকরোটি সে ড্রয়ার থেকে ওই অ্যালবামের নিচে একটি ছবির নিচে রেখে দেয়। তারপর আবারও আগের মতো করে রেখে দিয়ে ড্রয়ারটি লক করে দেয়। জোরালো শ্বাস নিয়ে সাথে সাথে তাকায় ঘুমন্ত ছেলেটার দিকে। এতক্ষণে জমে থাকা চোখের খানিকটা জল দুফোঁটা হয়ে গড়িয়েই পড়ল। পাশে বসে ছেলেটার ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। কি সুন্দর তার মুখশ্রী, কি মায়া জড়ানো তাতে। এই মায়াতেই তো ডক্টর মিষ্টি বহু আগেই চড়িয়ে গিয়েছিল। সে কি বিয়েতে এমনি এমনি রাজি হয়েছে? একটা পাগলকে কি কেউ এমনি এমনি বিয়ে করতে রাজি হয়? এক মন কেমনের বৃষ্টির সময় ডক্টরের সাথে তার প্রথম দেখা। এই পাগলা ডক্টরটির গায়ে সেদিন ছিল সাদা শার্ট। ডক্টর ভিজে চুপচুপে হয়ে গিয়েছিল সেই দিন। কপালে ছড়িয়ে ছিটিয়ে ছিল চুলগুলো। চোখে মুখে তখন প্রগাঢ় গাম্ভীর্য। তার চোখের ভাষা কেমন করা। তার সাথে ডক্টরের মিষ্টিরও একই অবস্থা। বিষয়টা কাকতালীয় হলেও পরপর 6 বার দেখা হয়েছিল তার সাথে। কয়েকবার সে বাসা থেকে বের হওয়ার পরও দেখেছে, কিন্তু তখন লুকিয়ে থেকেছে। ডক্টরের সাথে কেন সবসময় মন কেমন করা বৃষ্টির সময়ই দেখা হয়? কেন মন কেমন করা অনুভূতিতে তলিয়ে যেতে হয়? ডক্টরের চোখে কি কোনো জাদু আছে, যে চোখে চোখ রাখলেই কেন মন কেমনের বৃষ্টিরা ঝুপ করে নেমে আসে? বৃষ্টিরা কি তখন খুশি হয়, নাকি কোনো এক হারিয়ে যাওয়া প্রেম কাহিনীতে রচিত করতে আসে? হারিয়ে যখন যাবে এত রচনা করতে, তাহলে বলে ডাকে। এই রচিত প্রেম কাহিনীতে যে মিষ্টি বড্ড বাজেভাবে ফেঁসে গিয়েছে, সে অনুভব করতে পারছে এই 7ম দেখায় ডক্টরের প্রেমে সে আটকে গিয়েছে। সে সত্যি সত্যি ডক্টরকে ভালোবেসে ফেলেছে। নাহলে অন্য একটা মেয়ের সাথে ডক্টরকে দেখলে কি আর তার কষ্ট হয়? তার বুকে জ্বালা পোড়া করে? তার চোখের নোনা জল কি আর এমনি এমনি বেয়ে পড়ে? মিষ্টি কি অতটাই নরম মনের? মিষ্টির চোখের জল কি অতটাই সস্তা? এলোমেলো ভাবনার সুতো ছিঁড়ে ছেলেটির গরম নিঃশ্বাস তার হাতে পড়ায় ছেলেটি তার হাত চাপা দিল মেয়েটির মাথায়। এলোমেলো ভাবনার সুতো ছিঁড়ে ছেলেটির গরম নিঃশ্বাস তার হাতে পড়ায় ছেলেটির আর হাত চাপা দিল মাথার নিচে। ঘুমানোর ভঙ্গি দেখে তার মনে হলো ডক্টর বেশ আরামে ঘুমাচ্ছে। ঈশা বেশ মিষ্টি করে হাসলো, আস্তে করে ডাকলো, ডক্টর। রাতে নৈশব্দে আওয়াজটি মিনির কানে চলে গেল। সে নীরবতা ভেঙে ডেকে উঠল, ডক্টর। ঈশা চমকে উঠল, তার হাসি পেল, বলল, মিনি, তুমি শুনে নিয়েছো? মিনি ডাকলো, মিষ্টি আদি। ঈশা হাত ছাড়িয়ে নিয়ে মিনির দিকে তেড়ে এলো, বলল, শাট আপ মিনি, ডক্টর ঘুমাচ্ছে। মিনি যেন রাগ করলো, ঠোঁট দিয়ে পায়ে ঠোকর দিয়ে আস্তে করে বলল, মিষ্টি ব্যাড গার্ল। ঈশা হাসলো। ঘুমন্ত ছেলেটার মুখপানে একবার চেয়ে তারপর নিজের বিছানায় এসে পাশ ফিরে শুয়ে পড়ল। নানান কল্পনা জল্পনায় সে নিজে নিজে আনমনে হেসে উঠল। ডক্টরের ছোঁয়া হাতটার দিকে তাকিয়ে বলল, হাতটা ধরে রাখলে খুব ক্ষতি হতো না ডক্টর? সে চোখ বন্ধ করে অনুভব করে ডক্টরের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মৃদু মৃদু আওয়াজ। ডক্টরের প্রত্যেকটা স্পর্শের মৃদুমন্দ অনুভূতিগুলো নাড়াচাড়া দিয়েই তার ছোট্ট মনে। ভুলে যায় সে একজন রক্ষিতা। নতুন করে তার আবারও মনে বাসা বাঁধে ভালোবাসা নামক ছোট্ট দুষ্টু পাখিটি, যে প্রতিনিয়ত তাকে ডাকে ডক্টর ডক্টর বলে। ঈশা হেসে কুটি কুটি হয়ে ঘুমাতে গিয়েও ঘুমায় না। মাঝরাতে মেঝেতে পড়ে থাকা তার ঠিকভাবে ঘুম আসে না। কাঁথা গায়ে দিতেই সে ভয়ে চমকে ওঠে। ওমাগো বলে চিৎকার দেওয়ার আগেই তার দিকে বালিশ ছুঁড়ে মারে ছেলেটি। ঝিমুতে ঝিমুতে বসে থাকে মেঝেতে। ঘুম ঘুম জড়ানো কণ্ঠে ডাকে, মিষ্টি। ঈশা অবাক হয়ে উঠে বসে, বলে, ডক্টর আপনি এখানে কেন? আজকেও কি শুরু করেছেন? আদি শোনে না ঈশার কথা। চোখ বন্ধ অবস্থায় রাগ নিয়ে বলে, সরো। ঈশা ভয়ে চট করে সরে পড়ে। চাদর পেরিয়ে মেঝেতে বসে পড়ে। ঈশা সরতেই আদি দড়াম করে শুয়ে পড়ে। তার একজনের জন্য কড়া বিছানায় পুরোটা আদি নিজেই শুয়ে পড়ে। আবারও জড়ানো কণ্ঠে বলে, মিষ্টি ঘুমাও। ঈশার কান্না পেল। সে কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি নরম বিছানা ছেড়ে এখানে কি করছেন ডক্টর? আমি কোথায় ঘুমাবো? আদি উত্তর দিল না। ঈশার দ্বিগুণ ডাক হলো, বলল, ডক্টর উঠুন। এই ডক্টর। ডক্টর তৎক্ষণাৎ ঘুমের রাজে পাড়ি জমিয়েছে বোধ হয়। ঈশা আদির মুখের কাছে গিয়ে ডাকলো, ডক্টর উঠুন। তারপরও আদি ওঠে না। ঈশা এবার গায়ে ঠেলে ডাকে, ডক্টর খাটে উঠুন, আমার খুব ঘুম পাচ্ছে।
আদি কান্না কান্না ভাব নিয়ে বলে, অসহায় হয়ে চেয়ে রইল ঈশার দিকে। বলল, মিষ্টি, আমারও ঘুম পাচ্ছে, কিন্তু তুমি তো ঘুমাতে দিচ্ছ না। ঈশা চোখ ছোট ছোট করে বলল, আমি কিভাবে? আদির স্বগতোক্তি, তুমি আমাকে ছেড়ে কোথায় কোথায় চলে যাচ্ছ, তাই আমার ঘুম আসছে না। ঈশা মাথায় হাত রাখলো, বলল, আমি এখানেই আছি, এই রুমে। আদি আবারও ধপ করে বালিশে মাথা রাখলো, বলল, তুমি ও এই বালিশে আমার মতো করে মাথা রাখো। ঈশা অবাক হলো আবার। সে খানিকটা উঁচু আওয়াজে বলল, এসব কি কথা ডক্টর? এক বালিশে দুজন ঘুমাতে পারে নাকি? আপনি উপরে উঠুন, আমি এখানেই ঘুমাবো। আদি নাছোড় বান্দা ঈশাকে টেনে বালিশে ফেলে দিল। বালিশে মাথাটা রেখে বলল, এভাবে থাকো মিষ্টি, আই প্রমিস তোমাকে আমি আর ডিস্টার্ব করব না। ঈশা বাকরুদ্ধ, আর কিছু বলতে দেয় না আদি তাকে, নিজেও কিছু বলে না। ঘুমের রাজে তলিয়ে যায়। হাতে পেঁচিয়ে রাখে ঈশার শাড়ির আঁচল। ঈশা আদির বোকা বোকা কাজ থেকে লুকিয়ে হাসে। কনুইয়ে ভর দিয়ে খানিকটা গলা উঁচিয়ে আদির মুখের দিকে তাকায়। আদি ঘুমাচ্ছে ভ্রু কুঁচকিয়ে। রেগে ঈশার এবার সত্যি হাসি পেল। মুগ্ধ নয়নে তাকিয়ে রইল আদির ঘুমন্ত চেহারাটার দিকে। নিজে নিজে হাসলেও বোধ হয়। ছেলেটির কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কপালের এক পাশে আনমনে এঁকে দিল এই প্রথম ভালোবাসার স্পর্শ, এই প্রথম। তারপর নিজেই নিজের লজ্জায় লাল নীল হলো। পাশ ফিরে ঘুমানোর জন্য চোখ বুঝলো। কানে বেজে উঠল ছেলেটার মৃদুমন্দ হৃদস্পন্দনের আওয়াজ। এক মন কেমন করা অনুভূতিতে তলিয়ে যেতে যেতে তার পুরো রাতটায় নির্ঘুম কাটলো, পুরো রাতটায়। সোফায় হেলান দেওয়া ছেলেটি ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে ঈশার দিকে। তাদের বাড়িতে নতুন মেয়েটি কে হতে পারে তার ভাবনার বাইরে। ছেলেটি আদির বড় ভাই, বড়লোক বাপের দাম্ভিক ছেলে, অহংকারীও বটে। মদ খেয়ে পড়ে রয়েছে সোফায়। আজিজ চৌধুরীর কোনো কথাই তার কান নেই। তার মাথায় ঘুরপাক খাচ্ছে কিছুক্ষণ আগে দেখা মেয়েটি কে। আজিজ চৌধুরী ধুমকে জিজ্ঞেস করলেন, বাড়িতে আসার সাথে সাথে তুমি মাতলামি শুরু করেছো আফি? আফি হেসে উত্তর দিল, বাবা প্লিজ, আমি ছোট নই, এইভাবে আমাকে ধমকাবে না। আজিজ চৌধুরী আবারও জিজ্ঞেস করলে, তুমি রায়নার গায়ে হাত তুলেছ? আফি এবার হো হো করে হাসলো, বলল, মেরে ফেলেনি, এটাই বেশি। আজিজ চৌধুরী এবার বেশ রেগে গেলেন। বললেন, তোমার জন্য আদিও মদ খাওয়া শিখেছে। এখন ও যদি এসব মদ খাওয়ার অভ্যস্ত হয়, চিরদিনের জন্য হারাবো আমরা ওকে। ভাইয়ের জন্য এতটুকু দরদ তোমার নেই নাকি আফি? আফি রাগ দেখিয়ে বলল, কে আমার ভাই? আদি আমার ভাই নয়, আমি আদির ভাই নয়। আমি কেউ নই এ বাড়ির, পালিত সন্তান। তোমাদের সন্তান হচ্ছে না দেখে আমাকে দত্তক নিয়েছো, আর যখন ছেলে হয়েছে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছো। বেশ হয়েছে, আদি পাগল হয়ে গেছে, এটাই তো হওয়ার ছিল। আজিজ চৌধুরী গর্জন করে ডাকলো, আফি মুখ সামলে কথা বলো। তোমাকে কখন ছুঁড়ে ফেলেছি আমরা? তুমি যা পেয়েছো আদিও তা পেয়েছে। আদিকে এর চাইতে বেশি কিছুই দিইনি আমি। আমার পুরো মালিকানার ওপর তোমাদের দুইজনের সমান সমান অধিকার। তারপরেও তুমি কি করে এসব কথা বলতে পারো? আফি কোনো কান দেয় না আজিজ চৌধুরীর কথায়। বলে, ওই মেয়েটাকে আদির বউ নাকি? বলতে না বলতেই হো হো করে হাসে সে। আজিজ চৌধুরী বলে, বউ নয়, রক্ষিতা। আফি বাঁকা হেসে বলে ওঠে। হাতের তালু একটি অপরটির সাথে ঘষতে ঘষতে উঠে দাঁড়ায়। বলে, দেখতে হবে তো। আজিজ চৌধুরী শান্ত কণ্ঠে রাগ দেখিয়ে বলে, মেয়েটার কোনো ক্ষতি করবে না, আদিকে না হয় সুস্থ করে তোলা যাবে না। তুমি নোংরামি বাসার বাইরে গিয়ে করো। আফি হাসতে হাসতে ঢলে পড়ে। রায়না তার দিকে তাকিয়ে দেখে, ঘৃণায় মুখ ফিরিয়ে বলে, ছি। হাসির আওয়াজ শুনে ঈশা ওপর থেকে তাকায় আফির দিকে। মিনুকে বলে, মিনুমা, উনি এভাবে হাসছে কেন? ডক্টরের মতো ওনারও কি কোনো রোগ আছে নাকি? মিনু ঘৃণা নিয়ে বলল, মদ গিলেছে তাই অমন করছে। তো ডক্টরকে সাবধানে রাখবি এই ছেলের থেকে, কখন না আবার মদ ছোঁয়ায়। ঈশা না বলে ওঠে, ডক্টর যদি মদ ছোঁয় তাহলে ব্ল্যাক আউট হবে, আবার নেশা হবে, না পেলে পাগলামি করবে, উত্তেজিত হবে। ডক্টরের বারণ আছে এসব খাওয়ার। উনি কয়দিন থাকবে মিনুমা? মিনু দায়ছাড়া ভাবে বলে, বাড়ি তার মর্জি, বাড়ির বড় ছেলে বলে কথা। ঈশা চিন্তায় পড়ে গেল। মনে বলল, ডক্টরের ওষুধ খাওয়ানোর সময় হয়ে গিয়েছে। সে গিয়ে দেখলো আদি বিছানায় মিনিকে নিয়ে বকবক করতে ব্যস্ত। ওষুধ খাওয়াতে বেশ ঝামেলা পোহাতে হয় ঈশাকে। তাই সে ডক্টরের বিপরীত দিকে বসে পড়ল। ডক্টরের মতো মুখে দুহাত দিয়ে বসে রইল। বেশ খানিক্ষণ পর আদি তাকালো ঈশার দিকে। আবারও মাথা নামিয়ে মিনিকে খাওয়াতে লাগলো। ঈশা ডাকলো, ডক্টর। আদি জবাব দিল, হুম। ঈশা আবারও ডাকলো, ডক্টর। আদি মাথা নামানো অবস্থায় আবারও ডাক দিল, হুম।
ঈশার দুষ্টুমি করতে ভালোই লাগলো। সে আবারও ডক্টর বলে ডাক দিল। আদি মিনিকে খাওয়াতে খাওয়াতে জবাব দিল, ডক্টর। ঈশা হো হো করে হেসে দিল। আদি জবাব দিল, ঈশা হাসি থামাতে পারল না। আদি চেয়ে রইল ঈশার হাসির দিকে। আদির চোখে চোখ পড়তেই কমতে লাগলো ঈশার হাসি। ডক্টরের তাকানো দেখে মনে হচ্ছে একদম একজন সুস্থ সবল স্বামী তার স্ত্রীকে দেখছে। ঈশার লজ্জা লাগলো হুট করে। বলল, কি? আদি ঈশার নাক ছুঁয়ে দেয়, বলে, তোমার হাসিটা খুব সুন্দর, তুমি আবার হাসবে মিষ্টি? ঈশা চোখ সরিয়ে নিচে তাকায়। লজ্জা কাটাতে চিৎকার দিয়ে ওঠে, বলে, ডক্টর ওষুধ খাবেন এখন? আদির মুখ কেমন কালো হয়ে গেল সাথে সাথে। বলল, মিষ্টি, আমার কষ্ট হয় ওষুধ খেতে, তুমি আমাকে কষ্ট দেবে? ঈশার হাসি পেল। মনে মনে বলল, বাহ, ইমোশনালি ব্ল্যাকমেল। ঈশা বলল, আমি রাগ করবো আপনার সাথে, তাই ওষুধটা খেয়ে নিন, দেখবেন মিনিও ডাকবে গুড বয়, সাথে আমিও। আদি মাথা নেড়ে বলে, না না, মিনি গুড বয় ডাকবে, তুমি গুড বর ডাকবে, ঠিক আছে মিষ্টি? ঈশা অবাক হয়ে হাসলো, বলল, ব্রিলিয়ান্ট ডক্টর। আদি মাথা চুলকে বলল, কিন্তু আমি ওষুধ খাবো না মিষ্টি, কিছুতেই না। ঈশা জেদ ধরলো, বলল, খেতেই হবে, না খেলে আপনি সুস্থ হবেন কি করে? আর সুস্থ না হলে আপনি মনে। ঘন কালো অন্ধকারে ছেয়ে যায় ঈশার মুখ। আর কিছুই বলতে পারে না সে। মনে হলো তার চোখ দুটো ভিজে উঠেছে। এক অনির্বচনীয় যন্ত্রণায় সে কাতর হলো। টলমলে চোখ নিয়ে তাকালো আদির দিকে। আদি ততক্ষণে বেডসাইড টেবিল থেকে পানির গ্লাসটি ফেলে দিল। চেঁচিয়ে বলল, আমি ওষুধ খাবো না মিষ্টি। ঈশা তাকালো আদির মুখের দিকে, থমথমে গলায় বলল, আমিও চাই না আপনি সুস্থ হন, আপনি আমায় ভুলে যাবেন সুস্থ হলে। আমি ডক্টরকে হারিয়ে ফেলবো, আমি আপনাকে চিরতরে হারিয়ে ফেলবো ডক্টর। খুশিতে আদির চোখ চকচক করে উঠল। বলল, আর কখনো ওষুধ খাবো না মিষ্টি, তুমি বলবে না আর, প্রমিস করো। ঈশা অবাক চোখে তাকায়। খুশিতে ঝলমল করে ওঠা আদির মুখপানে চেয়ে হঠাৎই ডুকরে কেঁদে উঠেছে। আদিরও অবাক হয়। ঈশা কান্না চেপে রাখতে গিয়ে আবারও কাঁদে। আদির চোখ বড় বড় করে তাকিয়ে বলে, কেন কাঁদছো মিষ্টি, তুমি কি আবার রাগ করেছো? ঠিক আছে, আমি ওষুধ খাবো। ঈশা কাঁদতে কাঁদতে মুখের বেহাল দশা বানায়। আদি চেয়ে থাকে ঈশার মুখের দিকে। দৌড়ে গিয়ে অন্য গ্লাস নিয়ে এসে বলে, ওষুধ দাও মিষ্টি। ঈশা চমকে চোখ তুলে তাকায় ডক্টরের দিকে। আদি তার সামনে এসে বসে, দুহাত দিয়ে মুছে দেয় ঈশার ভেজা গাল। ঈশার গাল আবারও ভিজে ওঠে, শব্দহীন পড়তে থাকে জল। আদি মুছে দিতে দিতে বলে, আমি আর রাগ দেখাবো না মিষ্টি, তুমি আর কেঁদো না। ঈশা তার মুখ আগলে ধরা আদির হাত নিজের হাত দিয়ে ধরে বলে, ডক্টর, আমি এজন্য কাঁদছি না। আদি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ঈশা আবারও কেঁদে দিল। বলল, আপনি আমাকে ভুলে যাবেন ডক্টর, আমাকে তখন দূরে ঠেলে দেবেন, মিষ্টি নামক কোনো মেয়ের চিহ্ন আপনার জীবনে থাকবে না আর। আদি কিছুই বুঝলো না। ঈশা তার পেছন থেকে ঔষধের বক্স থেকে ঔষধ বের করলো। টপ টপ জল পড়লো ঔষধের পাতায়। ঈশা কোনো মতে আদির সামনে ওষুধ বাড়িয়ে দিল। ক্ষীণ কণ্ঠে, কান্না মাখা কণ্ঠে আওয়াজ করে বলে, খেয়ে নিন। আদি ঈশার মুখের দিকে তাকিয়ে ওষুধ খেয়ে নিল। গ্লাসটি আবারও রেখে দিল। ঈশার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি এখনো কাঁদছো মিষ্টি? ঈশা হিঁচকি তুলে কাঁদলো। আচমকা জড়িয়ে ধরলো আদিকে। কান্নায় ভাসালো বুক। কেঁদে কেঁদে বলল, আপনি জানেন ডক্টর, আমি আপনাকে কিসের ওষুধ খাইয়েছি? আদি ঈশাকে দুহাতের বন্ধনে আবদ্ধ করে জানতে চাইল। ঈশা বহু কষ্টে এক নিঃশ্বাসে বলে দিল, আমাকে ভুলে যাওয়ার ওষুধ খাইয়েছি ডক্টর, আপনি ধীরে ধীরে আমাকে ভুলে যাবেন। মিষ্টি নামক মেয়েটি আপনার স্মৃতির পাতায় ধোঁয়াশা থেকে যাবে। ধোঁয়াশা হতে হতে হয়তো একদিন চিরতরে মুছে যাবে। আপনার মনে, হৃদয়ে, জীবনে আইমি নামক মেয়েটি ছিল, আছে এবং থাকবে। আমি তো খানিকক্ষণের জন্য এসেছি আপনার জীবনে, আবারও চলে যাব। আদি ঈশার কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। জড়িয়ে ধরা অবস্থায় ঈশার পিঠের কাছে তার হাতে শাড়ির আঁচল পেঁচিয়ে ফেলল। খুশিতে বাকম বাকম হয়ে বলল, কেঁদো না মিষ্টি, আমি তোমার শাড়ি আমার হাতে পেঁচিয়ে রাখবো, তুমি কোথাও যেতে পারবে না, ঠিক বলেছি না? ঈশা তার চোখ মুছে দিল আদির পাঞ্জাবিতে। চোখ দুটো চেপে ধরলো আবারও আদির কাঁধে। আদি চুপটি মেরে বসে রইল। শাড়িটা আরো ভালোভাবে আঙুলে পেঁচিয়ে বলল, আমি তোমাকে ছাড়বো না মিষ্টি, তুমি ছেড়ে দিলে মেরে ফেলবো তোমাকে, আমিও মরে যাব তোমার সাথে, ভালো হবে না?